আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক বাংলাদেশের নদ-নদী নিয়ে আলোচনা করব। এটা প্রত্যেকবারই একটা ইম্পর্টেন্ট টপিক, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এটা জানাটা খুবই দরকার। তো চলো কথা না বাড়িয়ে আমরা পড়াটা শুরু করে দিই। আমাকে বাংলাদেশের নদ নদী সম্পর্কে আইডিয়া থাকতে গেলে অবশ্যই তোমার বাংলাদেশের ম্যাপ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমি সবসময় বলি, তুমি যখন জিকে প্রিপারেশন নিবা, তোমার টেবিলের সামনে অবশ্যই বাংলাদেশের ম্যাপ এবং একটা কি ওয়ার্ল্ড ম্যাপ অবশ্যই থাকতে হবে। এটা সম্পর্কে তোমার একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। তো এই যে আমাদের বাংলাদেশের ম্যাপ, এটার চারপাশে আমাদের ভারতের যে রাজ্য এবং কি মায়ানমারের যে রাজ্য, এগুলো একটু আমাদের চিহ্নিত করে শিখতে হবে। দেখো, এই ম্যাপের ঠিক আমার এই পাশের মধ্যে এখান থেকে ভারতের পশ্চিমবঙ্গ, এই জায়গাটা জুড়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। ওকে, এরপর আমার ঠিক এই এই এটার উপরে থাকে মেঘালয়, ভারতের মেঘালয় রাজ্য। ঠিক আছে, সিলেটের ঠিক এই পাশে এদিকে থাকে আসাম রাজ্য, আসাম রাজ্য। ওকে, দেখতে পারতেছি আমরা সিলেট এবং চট্টগ্রাম এই দুইটার মাঝখানে যে জায়গাটা আছে, এখানে থাকে ত্রিপুরা রাজ্য, ভারতের ভারতের ত্রিপুরা রাজ্য। ঠিক আছে, চিটাগাংয়ের ঠিক এই পাশে থাকবে মিজোরাম রাজ্য। তাহলে ভারতের এই পাঁচটা রাজ্য আমাদের বাংলাদেশের চারপাশে আসে। ঠিক আছে, মিজোরাম। এরপরে যে আমাদের চিটাগাংয়ের এই অংশটুকুর মধ্যে এখানে আমার মিয়ানমারের দুইটা রাজ্য আছে, একটা হচ্ছে চীন, একটা রাখাইন। চীন এবং রাখাইন থাকে। আচ্ছা, চীন নাম থেকে মনে হয় যেন এটা চীন দেশ, আসলে না, এটা হচ্ছে আমার মায়ানমারের একটা অঙ্গরাজ্য। ঠিক আছে, চীন এবং রাখাইন থাকে এই সাইডের দিকে। তাহলে আমার ম্যাপ সম্পর্কে প্রথমে এই আইডিয়াটা আমার জানতে হবে, এরপর আমরা কি আস্তে আস্তে পড়ার মধ্যে ঢুকবো। আচ্ছা, ম্যাপের তোমরা সবাই জানো এই পাশটা হচ্ছে যে আমার পশ্চিম, এইটা হচ্ছে যে উত্তর, নিচের সাইডটা হচ্ছে যে দক্ষিণ, আর এদিকে থাকে আমার পূর্ব দিক। আচ্ছা, এখন আমরা একটু আমাদের প্রধান প্রধান যে নদগুলো আছে, নদ নদী আছে, ওগুলোর উৎপত্তি, এগুলো কোথায় কোথায় হয়, এগুলো একটু আমরা আলোচনা করব। আচ্ছা, খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, এখানে যেন তোমার মুখস্থ হয়ে যায়। দেখতে পারতেছি আমরা আমাদের যে বাংলাদেশের ম্যাপ আছে, এই সরু অঞ্চলের ঠিক মাথার এই পাশের দিকে, ঠিক আছে, ঠিক মাথার এই পাশে থেকে আমাদের নেপাল থেকে, নেপালে কি থাকে, হিমালয় থাকে, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। ঠিক আছে ভাইয়া, লিখতেছি, এই যে ঠিক এই কোণার এই জায়গা থেকে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, হিমালয়ের গঙ্গোত্রী গঙ্গোত্রী হিমবাহ, এখান থেকে একটা নদী উৎপন্ন হয়। ঠিক আছে, ভারতে এই নদীর নাম থেকে গঙ্গা। ঠিক আছে, গঙ্গা হয়ে ভারত হয়ে তারপর এটা কোথায় ঢুকতেছে বলতো, বাংলাদেশে ঢুকতেছে। বাংলাদেশে যখন ঢুকে যায় তখন এটার নাম হয়ে যায় পদ্মা। ঠিক আছে, তাহলে এটা যদি আমি নামকরণ করি, ভারতের দিকে এটা থাকে কি বলতো, গঙ্গা নামে। যখন এটা বাংলাদেশে প্রবেশ করতেছে তখন এটাকে আমরা বলতেছি পদ্মা, পদ্মা নদী। ঠিক আছে, এটা বাংলাদেশের অন্যতম প্রধান নদী। এখন একটা প্রশ্ন আসে সব সময়, তোমার যখন প্রবেশ পথ হয়, যে কোনো প্রধান নদীর প্রবেশ পথ, এই পদ্মা নদীটা বাংলাদেশের কোন অঞ্চল দিয়ে ঢুকে? বাংলাদেশের ঠিক এই অঞ্চলটা হচ্ছে যে এই জায়গাটা, একটু ব্ল্যাক কালার দিয়ে লেখাই। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে যে আমাদের চাপাই নবাবগঞ্জ। ঠিক আছে, এই জায়গাটা তাহলে কি চাপাই নবাবগঞ্জ, তাহলে ঢুকতেছে কোন দিক দিয়ে, চাপাই নবাবগঞ্জ হয়ে ঢুকতেছে, চাপাই নবাবগঞ্জ। আমি চাপাই দিয়ে বোঝাচ্ছি, চাপাই নবাবগঞ্জ এই জায়গাটা। তাহলে আমার গঙ্গোত্রী, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাদে গঙ্গাটা বাংলায় যখন প্রবেশ করতেছে তখন এটা পদ্মা নামকরণ করতেছে, জায়গাটার নাম হচ্ছে চাপাই নবাবগঞ্জ। ওকে, আচ্ছা, এখন আরো একটা প্রধান নদীর মধ্যে আমি চলে যাই। দেখো, আমার এই যে বাংলাদেশের ঠিক মাথার এই পাশে সিকিম থাকে, ভারতের কি থাকে, সিকিম থাকে, সিকিম পর্বত। ঠিক আছে, সিকিম পর্বত। এই সিকিম পর্বত থেকে তোমার প্রধান দুইটা নদী বের হবে। ঠিক আছে, সিকিম পর্বত থেকে একটা হচ্ছে যে আমার করতোয়া নদী। ঠিক আছে, করতোয়া নামে এটা বাংলাদেশের এই অঞ্চল দিয়ে ভেতরে ঢুকতেছে। ঠিক আছে, তাহলে এই নদীর নামটা কি, করতোয়া। এরপরে এখান থেকে আরো একটা নদী আমার এখান থেকে ঢুকতেছে, এটার নাম থাকে তিস্তা। ঠিক আছে, তিস্তা হয়ে ঢুকতেছে। কোন দিক দিয়ে ঢুকতেছে তার নামকরণ করে ফেলি, চলো। ঠিক আছে, এই যে সিকিম পর্বত থেকে যে করতোয়া নদীটা আসতেছে, তাহলে এটাকে আমরা বলতেছি প্রথমটাকে করতোয়া, করতোয়া। এরপরে আসতেছে তিস্তা। তাহলে সিকিম থেকে দুইটা প্রধান নদী আসতেছে, একটা করতোয়া, একটা তিস্তা। এগুলো যখন বাংলাদেশে ঢুকতেছে কিন্তু করতোয়া ঢুকতেছে হচ্ছে যে বাংলাদেশের এই অঞ্চলটাকে বলা হয় পঞ্চগড়। ঠিক আছে, করতোয়া ঢুকতেছে পঞ্চগড় দিয়ে, পঞ্চগড়।
ওকে, আচ্ছা, এরপরে যে তিস্তা আছে, তিস্তা বাংলাদেশের নীলফামারীতে ঢুকতেছে। এই জায়গাটার নাম কি? নীলফামারী। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা নীলফামারী। নীলফামারীতে এটা বাংলাদেশে প্রবেশ করছে তিস্তা। ওকে, তাহলে আচ্ছা, এরপরে চলে আসি আমার অন্যতম একটা প্রধান নদী, এটা হচ্ছে যে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রটা আসে এখানে তো আঁকাটা ভুলে গেছে, নীলফামারীটা এখানে লেখা ভুলে গেছে। ঠিক আছে, আচ্ছা, তবু দেখতেছি এটা কি থাকে বলতো, একদম উপরে আমার এই জায়গাটার মধ্যে আমাদের ভারত, ঠিক আছে, ভারতের মধ্যে ঢুকবে না, এটা কি বলতো, একদম আমাদের চায়না থেকে, চায়না কি থাকে, তিব্বত থাকে, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা, নীলফামারীটা আমি এই পাশে লিখতেছি। আচ্ছা, এইটা হচ্ছে যে তোমার নীলফামারী। ওকে, আচ্ছা, আর আমার তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে, একদম এই জায়গাটা থেকে, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদটা তৈরি হয়ে আমার বাংলাদেশের এই জায়গাতে প্রবেশ করতেছে। ঠিক আছে, বাংলাদেশের এই জায়গাটাকে বলা হয় কুড়িগ্রাম। এটাকে কি বলবো আমরা? কুড়িগ্রাম বলবো, যে জায়গাটা ঢুকতেছে। আচ্ছা, তাহলে এটাকে আমি বলতেছি কুড়িগ্রাম বলবো, বাংলাদেশে কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করতেছে। এই জায়গাটা হচ্ছে যে আমার বাংলাদেশের কুড়িগ্রাম। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝলাম প্রধান কি কি আছে বলতো। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, সিকিম পর্বত থেকে করত এবং তিস্তার উৎপত্তি হচ্ছে। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র। কোনটা হচ্ছে? ব্রহ্মপুত্র তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসি আমি একটু আমার ডান সাইডের দিক দিয়ে। এখানে আমার কি রাজ্য ছিল বলতো ভাইয়া? এখানে ছিল মেঘালয় ছিল, আর এই পাশে থাকে তোমার আসাম। ঠিক আছে, এই আসামের লুসাই পাহাড় থেকে, আসামের কি পাহাড়? আসামের লুসাই পাহাড় থেকে, লুসাই পাহাড় থেকে একটা নদীর তৈরি হয়। ঠিক আছে, এই নদীটার নাম হচ্ছে বরাক নদী। ঠিক আছে, এই বরাক নদীটা সামনে এসে পরে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, দুইটা ভাগের নাম আমরা সু এবং কু দিয়ে মনে রাখবো, সুরমা এবং কুশিয়ারা। ওকে, আচ্ছা, তাহলে এখানে যখন প্রধান যে নদীটা ছিল এটাকে আমরা কি বলতেছি? বরাক নদী। ঠিক আছে, বরাক নদী দুইটা ভাগে ভাগ হয়েছে। একটা কি বলতো, উপরটাকে সু বলবো, মানে সুরমা, নিচে থাকবে কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারা দুইটা নদী প্রবেশ করবে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশ যখন প্রবেশ করবে, এটা বাংলাদেশের এই জায়গাটার মধ্যে কি জেলা থাকে বলতো? সিলেট জেলা হয়ে ভেতরে প্রবেশ করবে, সিলেট জেলায়। ঠিক আছে, বাংলাদেশের সিলেট হয়ে ভিতরে প্রবেশ করবে, সিলেট জেলাটা এখানে থাকে। ঠিক আছে, তাহলে এটা কি? সিলেট। তাহলে আমরা বুঝতে পারতেছি আসামের লুসাই পাহাড় থেকে বরাক নদী উৎপন্ন হয়ে সুরমা এবং কুশিয়ারা দুইটাতে ভাগ হবে। সুরমা কুশিয়ারা বাংলাদেশের সিলেট হয়ে ভিতরে প্রবেশ করতেছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে একটা কি ছিল বলতো? ত্রিপুরা রাজ্য ছিল না? এখানে ছিল ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরার পর্বত, ঠিক আছে, ত্রিপুরার পর্বত থেকে, এখান থেকে ত্রিপুরা পর্বতের ডুমুর অঞ্চল থেকে একটা নদী উৎপন্ন হবে। ঠিক আছে, এই নদীটা পর্বতে বাংলাদেশের কুমিল্লার মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে, বাংলাদেশের কুমিল্লা। এই নদীটার নাম হচ্ছে যে আমাদের গোমতী নদী। এই নদীটার নাম কি বলবো? গোমতী নদী। তাহলে গোমতী নদীটা কোনখান দিয়ে ঢুকতেছে? আমাদের কুমিল্লা অঞ্চল দিয়ে ঢুকতেছে। এটা হচ্ছে কুমিল্লা অঞ্চল। ওকে, কুমিল্লা দিয়ে কি ঢুকতেছে? গোমতী নদী। এই যে গোমতী নদী, এটাকে বলা হয় কুমিল্লার দুঃখ। ঠিক আছে, গোমতী নদীটাকে কি বলা হয়? কুমিল্লার দুঃখ বলা হয়। আচ্ছা, এই গোমতী নদীর মধ্যে কখনো জোয়ার ভাটা তৈরি হয় না। গোমতী নদীর মধ্যে কি হয় না? জোয়ার ভাটা তৈরি হয় না। আচ্ছা, আর এটাকে বলা হয় কুমিল্লার দুঃখ। ঠিক আছে, গোমতী নদীকে কি বলা হয়? কুমিল্লার দুঃখ বলা হয়। ওকে, তাহলে আমি বুঝতে পারতেছি ত্রিপুরা কি বলতো, ত্রিপুরা একটা পর্বত, এই পর্বতের ডুমুর অঞ্চল থেকে আমার কি হবে? গোমতী নদী তৈরি হবে। ঠিক আছে, গোমতী নদী হয় এটা কুমিল্লার ভিতর দিয়ে প্রবেশ করবে। এখন চলে আসি আমার
এইখানে আসাম ছিল, এখানে ত্রিপুরা ছিল, এখানে অন্য একটা কি রাজ্য ছিল বলতো, মিজোরাম ছিল, এখানে ছিল মিজোরাম। মনে রাখবা মিজোরামের লুসাই পাহাড় থেকে। এখন এটা কোথা থেকে? মিজোরামের লুসাই পাহাড়, মিজোরামের লুসাই পাহাড়। আচ্ছা এখন দেখো তো, এখানে আসামের লুসাই পাহাড় পাচ্ছি, আবার এই জায়গাটার মধ্যে কি বলতো মিজোরামের লুসাই পাহাড় পাচ্ছি। কেমনে পাচ্ছি জানো? এই লুসাই পাহাড়টা অনেক বড় হওয়ার কারণে এটা কি করতেছে বলতো, আসামের লুসাই পাহাড় এবং কি বলতো মিজোরামের লুসাই পাহাড় একই জিনিস, ঠিক আছে? তাহলে আসামের লুসাই পাহাড় থেকে সুরমাকশিয়া তৈরি হচ্ছে, আর মিজোরামের লুসাই পাহাড় থেকে একটা নদী তৈরি হয়, এটাকে বলা হয় কর্ণফুলী নদী, ঠিক আছে? কর্ণফুলী নদী হয়ে এটা বাংলাদেশের কোথায় ঢুকবে বলতো, বাংলাদেশের রাঙামাটি জেলাতে ঢুকবে, বাংলাদেশের রাঙামাটি জেলা। এই যে এতটুকু হচ্ছে যে বাংলাদেশের রাঙামাটি জেলা। আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জেলা কোনটা বলতো, এই রাঙামাটি জেলা, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে বলতো, রাঙামাটি জেলা হয়ে ভেতরে ঢুকবে, রাঙামাটি জেলা। এই রাঙামাটি জেলা আমার বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জেলা, ঠিক আছে? রাঙামাটি জেলা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জেলা। তাহলে এখান থেকে যে নদীটা গেল এটাকে আমরা কি বলবো, কর্ণফুলী নদী বলি, ঠিক আছে? এটাকে আমরা বলবো কর্ণফুলী নদী। আচ্ছা এখন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যদি বলা হয় বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী কোনটা বলতো, কর্ণফুলী নদী বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী, এই কর্ণফুলী নদী। আচ্ছা তাহলে আমরা এরপরে চলে আসি আমাদের মায়ানমারের এখানে একটা আরাকান রাজ্য থাকে, ঠিক আছে? এই আরাকান রাজ্য থেকে দুইটা নদীর উৎপত্তি হবে। মায়ানমারের কি রাজ্য? আরাকান রাজ্য বা আরাকান পর্বত, ঠিক আছে? এই আরাকান পর্বত থেকে দুইটা নদী তৈরি হবে, একটা হচ্ছে যে সাঙ্গু, ঠিক আছে? সাঙ্গু হয়ে এটা পিছিয়ে ঢুকবে বলতো বান্দরবান জেলার মধ্যে ঢুকবে। আরেকটা থাকে নাফ নদী, ঠিক আছে? এই নাফ নদীটা আমার কক্সবাজার জেলার মধ্যে ঢুকবে, এদিকে হয়ে এটা কক্সবাজার জেলা হয়ে ঢুকছে। তাহলে কি বলছি ভাইয়া, আবার একটু রিভিশন দিই। আমার আরাকান পর্বত থেকে সাঙ্গু নদী, কি নদী? সাঙ্গু নদী ঢুকতেছে, সাঙ্গু, ঠিক আছে? আরাকান পর্বত থেকে। আরেকটা কি আছে বলতো, নাফ নদী, ঠিক আছে? নাফ নদী হয়ে কোথায় ঢুকতেছে বলতো, কক্সবাজারে ঢুকতেছে। তাহলে আমরা একটু এটাকে আইডেন্টিফাই করে ফেলি। এই যে এতটুকু অঞ্চল হচ্ছে যে আমার বান্দরবান অঞ্চল, ঠিক আছে? এটাকে হচ্ছে যে বান্দরবান, বান্দরবান, ঠিক আছে? আরেকটা কি বলছি বলতো, এই অঞ্চলটা এতটুকু অঞ্চলটা হচ্ছে যে আমার কক্সবাজার, ঠিক আছে? এতটুকু হচ্ছে যে কক্সবাজার। তাহলে আমি বুঝতে পারতেছি এখান থেকে আমার মায়ানমার থেকে দুইটা নদী, একটা সাঙ্গু নদী কিসে ঢুকতেছে বলতো, বান্দরবানে ঢুকতেছে, আর একটা বলতো নাফ নদী কিসের মধ্যে ঢুকতেছে, আমার কক্সবাজারের মধ্যে ঢুকতেছে। ওকে আচ্ছা এখন কথা হচ্ছে যে এই দেখতে পারতেছো নাফ নদীটা, এইটা ঠিক আমার বাংলাদেশ এবং কি এই যে মায়ানমারের বর্ডার ঘেঁষে এটা ঢুকতেছে, ঠিক আছে? তাই এটাকে বলা হয় সীমান্ত নদী, ঠিক আছে? এটাকে বলা হয় সীমান্ত নদী। এখন সীমান্ত নদী কাকে বলা হয়? মনে রাখবা যেই নদীটা দুইটা দেশের সীমানা বরাবর, ঠিক আছে, সীমানা বরাবর অতিক্রম করবে, মানে সীমানা হচ্ছে চিহ্নিত করবে, সেটাকে বলা হয় সীমান্ত নদী, ঠিক আছে? বাংলাদেশে এরকম সীমান্ত নদী আছে দুইটা। কয়টা আছে? দুইটা আছে, একটু লিখে দিচ্ছি দেখো। যদি বলা হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে সীমান্ত নদীর নাম হচ্ছে কোনটা? হারিয়াভাঙা, ঠিক আছে? বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সীমান্ত নদী হারিয়াভাঙা, হারিয়াভাঙা। আচ্ছা এটা কি বলছি ভাইয়া? সীমান্ত নদী, ঠিক আছে? আচ্ছা সীমান্ত নদী হচ্ছে হারিয়াভাঙা। এরপরে যদি বলা হয় বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে, মায়ানমারের মধ্যে সীমান্ত নদী কি আছে বলতো? মাত্র দেখলাম নাফ নদী, মাত্র হচ্ছে যে নাফ নদী, ঠিক আছে? আচ্ছা সীমান্ত নদী এবং আন্তঃসীমান্ত নদী এক জিনিস না। সীমান্ত নদী হচ্ছে দুইটাই পাচ্ছি। আন্তঃসীমান্ত বলতে কি বোঝায় বলতো? যদি কোনো একটা নদী একটা দেশ থেকে আরেকটা দেশে ঢুকে এলো তখন সেটাকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। মানে এই নদীটা কি আছে? বাংলাদেশেও আছে আবার ইন্ডিয়াতেও আছে, সেটাকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। এরকম আন্তঃসীমান্ত নদী আছে টোটাল বাংলাদেশে 57টা আন্তঃসীমান্ত নদী, ঠিক আছে? আন্তঃসীমান্ত নদী কয়টা আছে? 57টা আছে। তার মধ্যে যদি বলা হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যবর্তী আন্তঃসীমান্ত নদী আছে 54টা। কয়টা? 54টা, ঠিক আছে? আর যদি বলা হয় বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে, ঠিক আছে, বাংলাদেশ এবং মায়ানমারের আন্তঃসীমান্ত নদী হচ্ছে 3টা, ঠিক আছে? তাহলে 54 আর 3 কত হচ্ছে? 57টা। এই 57টা বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী, ঠিক আছে? বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে এরকম কয়টা আছে বলতো? 54টা কমন নদী আছে। বাংলাদেশ আর মিয়ানমার আছে 3টা। এই 3টা নদীর নাম একটু আমরা দেখবো। দেখতে পারতেছি
মায়ানমারের মধ্যে একটা সাঙ্গু নদী কি বলতো বাংলাদেশে আছে, আবার কি আছে মায়ানমারও আছে। একটা দেখতেছি নাফ নদী বাংলাদেশে আছে, মায়ানমার আছে। আরো একটা নদী বাংলাদেশ থেকে উৎপন্ন হয়, ঠিক আছে, বাংলাদেশ থেকে উৎপন্ন হয়ে এটা মায়ানমারের দিকে গমন করে। এই যে আমার বান্দরবান জেলা থেকে উৎপন্ন হয়, এটা পরবর্তীতে কোথায় যাবে বলতো আমার মায়ানমারের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। এই নদীর নাম হচ্ছে মাতামুহুরী নদী, এই নদীর নাম মাতামুহুরী নদী। তাহলে এই নদীর নাম রয়েছে মাতামুহুরী নদী। তাহলে আমি দেখতে পারতেছি বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে আন্তঃসীমান্ত নদী আছে তিনটা। কি কি আছে বলতো? নাফ নদী, মাতামুহুরী নদী, সাঙ্গু নদী। তার মধ্যে নাফ নদীটা হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সীমান্ত নদী, ঠিক আছে। আর যদি বলা হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে আন্তঃসীমান্ত নদী কয়টা আছে? 54টা আছে, ঠিক আছে, 54টা আছে। আর যদি বলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সীমান্ত নদী কয়টা? একটা, হারিয়াভাঙা। এই হারিয়াভাঙাটা কোথায় থাকে? আমার সাতক্ষীরা অঞ্চলের মধ্যে থাকে, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে থাকে। বাংলাদেশ এবং কি বলতো ইন্ডিয়ার মাঝামাঝি লেভেলে এই জায়গাটার মধ্যে আমার হারিয়াভাঙা নদী আছে। এখন এখান থেকে একটা চমৎকার ইনফরমেশন আছে। এই হারিয়াভাঙা নদীটার এই পাশের মধ্যে একটা দ্বীপ আছে, এই দ্বীপটাকে বলা হয় দক্ষিণ তালপট্টি দ্বীপ, ঠিক আছে। বাংলাদেশে আমরা এটাকে বলি দক্ষিণ তালপট্টি দ্বীপ, আর ইন্ডিয়ান মানুষরা এটাকে বলা হয় পূর্বাশা দ্বীপ। এখন এটা নিয়ে এই দ্বীপটা হচ্ছে যে 1970 সালে প্রথম দেখা দিছিল, 1970 সালে। এরপর থেকেই এটা নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বিরোধ ছিল, কে এটাকে মানে অধিকার নিবে, এটা নিয়ে বিরোধ ছিল। ইন্ডিয়া বলতেছে ইন্ডিয়া নিবে, বাংলাদেশ বলতেছে বাংলাদেশ নিবে। এরপরে 2010 সালের দিকে এই দক্ষিণ তালপট্টি দ্বীপ বা পূর্বাশা দ্বীপটা কি হয়েছে বলতো বিলীন হয়ে যায়। এরপর 2014 সালে একটা লিগ্যাল নোটিশ বের হয়েছে যে এই দক্ষিণ তালপট্টি দ্বীপটা কার অধীনে বলতো? ইন্ডিয়ার অধীনে। এটা 2014 সালে প্রকাশ পাইছে। তার মানে তখন তো এটা কি হয়েছে? ডুবে গেছে, ঠিক আছে, তখন তার কোনো অস্তিত্ব ছিল না। 2010 সালে কি হয়েছে? ডুবে গেছে। তো ওইটাই পরবর্তীতে ইন্ডিয়া পাইছে আর কি। ওকে, আচ্ছা, তাহলে হারিয়াভাঙা থেকে একটি ইম্পর্টেন্ট এমসিকিউ কি বলতো? এই হারিয়াভাঙা দ্বীপটা বাংলাদেশ এবং ইন্ডিয়াকে কি করতেছে? পৃথক করতেছে, তাই এটাকে সীমান্ত নদী বলতেছি। এটার এই পাশের দিকে একটা দ্বীপ আছে, এটাকে বলা হয় দক্ষিণ তালপট্টি দ্বীপ বা পূর্বাশা দ্বীপ। এটা নিয়ে এটা গজাইছিল কবে বলতো? এটা প্রথম দেখা গেছিল 1970 সালের দিকে। এরপরে এটা বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে ফাইট ছিল, ঠিক আছে। পরবর্তীতে 2010 সালে ঠিক হয়, বিলীন হয়ে যায়, এবং 2014 সালে লিগ্যাল নোটিশের মাধ্যমে বলা হয়েছে যে এটা ইন্ডিয়ার দখলে হবে, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি আমরা প্রধান যে নদীগুলার উৎস পড়লাম এবং এটা বাংলাদেশে কোন দিক দিয়ে ঢুকছে এটা আমরা মোটামুটি পড়তে পারছি, তাই না? আচ্ছা, এখন একটু আমরা রিভিশন দিই, চলো আবার একটু রিভিশন দিই। প্রধান নদী, চিন্তা করো হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে যে নদীটা আসছে এটাকে গঙ্গা বলতেছি। গঙ্গা এটা কি বাংলাদেশে যখন ঢুকে কিসের মধ্যে ঢুকছে বলতো? চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঢুকতেছে, ঢুকে এটা কি পদ্মা নামকরণ বাংলাদেশে ঢুকছে, পদ্মা নাম নিয়ে বাংলাদেশে ঢুকছে। এরপর চিন্তা করি বাংলাদেশের একদম উপরের দিকে দুইটা কি থাকে বলতো? সিকিম পর্বত। এই সিকিম পর্বত থেকে দুইটা নদী আসবে, একটা হচ্ছে করতোয়া আর একটা তিস্তা। করতোয়া তিস্তা বাংলাদেশে ঢুকবে। করতোয়া ঢুকবে পঞ্চগড় হয়ে, তিস্তা ঢুকবে নীলফামারী হয়ে। ওকে, আচ্ছা, এরপর চলে আসি আমরা আমার একবার চায়নার কি বল তিব্বত। তিব্বত থেকে একটা কি আসবে বলতো? আমার একটা নদী আসবে, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। তোমরা যদি ফেলুদা মানে ছোটবেলায় পড়ে থাকো তাহলে ফেলুদার মধ্যে অবশ্যই এইটা পড়ছো, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবরে। তো এখান থেকে কি হয়? ব্রহ্মপুত্রটা তৈরি হয়ে বাংলাদেশে ঢুকতেছে। বাংলাদেশে কোন জায়গা দিয়ে ঢুকতেছে? কুড়িগ্রাম হয়ে ঢুকতেছে। ওকে, তাহলে এই পার্টটুকু আমাদের শেষ। এখন চলে আসি আমরা আমাদের সিলেট অঞ্চলের মধ্যে। সিলেটের এদিকে কি আছে বলতো? আসাম রাজ্য। আসামের লুসাই পাহাড় থেকে একটা নদী ঢুকে, এটাকে হচ্ছে বরাক নদী। দুইটা ভাগে ভাগ হয়ে যায়, এটা হচ্ছে সুরমা এবং কুশিয়ারা। সুরমা কুশিয়ারা বাংলাদেশের সিলেট দিয়ে ঢুকে কি করছে? বাংলাদেশে প্রবেশ করতেছে। ওকে, শেষ। এখন চলে আসি ওই যে সিলেট এবং চট্টগ্রামের মাঝখানে কি ছিল? ত্রিপুরা আছে না? ত্রিপুরার যে ডুমুর অঞ্চল আছে এখান থেকে একটা নদী উৎপন্ন হবে, এটা হচ্ছে গোমতী নদী। গোমতী নদী কিসের মধ্যে যাবে বলতো? কুমিল্লা হয়ে ঢুকবে, কুমিল্লা হয়ে ভেতরে ঢুকবে। ওকে, আচ্ছা, এই ত্রিপুরা পর্বতে আরেকটা কি রাজ্য আছে বলতো? মিজোরাম। এই মিজোরামের যে লুসাই পাহাড় আছে, মিজোরামের লুসাই পাহাড়, ঠিক আছে, মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদী রাঙামাটি জেলা হয়ে আমাদের বাংলাদেশের ভেতরে ঢুকবে। ওকে, আচ্ছা, এখন চলছি আমাদের মায়ানমার থেকে। মায়ানমার থেকে আরাকান যে পর্বত আছে এখান থেকে সাঙ্গু এবং কি বলতো নাফ নদী কিসের মধ্যে ঢুকবে? বাংলাদেশে ঢুকবে। সাঙ্গু ঢুকবে আমার বান্দরবান দিয়ে, এবং হচ্ছে যে আমাদের নাফ নদী ঢুকবে কক্সবাজার দিয়ে। এরপর বাংলাদেশে উৎপন্ন হয় এমন একটা নদীকে বলতো মাতামুহুরী। এটা বাংলাদেশে উৎপন্ন হয়ে কোন দিকে যাবে বলতো? মায়ানমারের দিকে প্রবাহিত হবে, এটা মাতামুহুরী।
ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি প্রধান যে নদীগুলো আছে এগুলো উৎস এবং এর প্রবেশ পথটা আমরা পড়ে ফেলছি। এখন আমরা দেখব প্রত্যেকটা নদী কি হয়, মিলন হয়, ঠিক আছে, তার মিলন স্তর সম্পর্কে আমরা একটু পড়াশোনা করব। চলো একটু মিলনটা দেখি। দেখো, আমার প্রথমে এখান থেকে চলে আসি, ঠিক আছে, এদিক থেকে আসি। প্রথমে কি ছিল বলতো, ব্রহ্মপুত্র ছিল না? ব্রহ্মপুত্র আমার কুড়িগ্রাম হয়ে ঢুকছে, তাই না? যখন ব্রহ্মপুত্র কুড়িগ্রাম হয়ে ঢুকে তখন এখানে কি ছিল, তিস্তা ছিল না? তিস্তা ব্রহ্মপুত্রের সাথে কি হয় বলতো, মিলিত হয়, ঠিক আছে। মিলিত হয় কোন জায়গায় বলতো, চিলমারি জায়গায়। এই জায়গাটার নাম কি বলতো, চিলমারি, ঠিক আছে। এটাকে আমি বলবো চিলমারি। মিলনস্থল কি বলতো, চিলমারি। চিলমারিটা হচ্ছে যে কুড়িগ্রামই থাকে, চিলমারি, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলিত হচ্ছে কোথায়, আমার চিলমারি কুড়িগ্রামের মধ্যে, ঠিক আছে। এরপরে চিলমারি হয়ে, ঠিক আছে, পরবর্তীতে নতুন একটা নদী তৈরি করছে না, এই নতুন নদীর নাম হবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হয়ে সামনে আগাবে, ঠিক আছে, ব্রহ্মপুত্র, ঠিক আছে, ব্রহ্মপুত্র হয়ে সামনে আগাচ্ছে। এর পরবর্তীতে এই ব্রহ্মপুত্রটা কি সামনে যখন আগায়, আচ্ছা, এটা পরবর্তীতে বাঁক নিয়ে কি হয়, এদিক দিয়ে বাঁক নিয়ে এটা এদিক দিয়ে গেছে। তো এটা হচ্ছে ময়মনসিংহ এর এরিয়া হয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র। এখন 1787 সালের দিকে একটা ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের কারণে এখন এই বাঁকটা এদিক দিয়ে না যেয়ে সোজা দিকে চলে আসছে ভূমিকম্পের কারণে, ঠিক আছে। যখন সোজা দিকে চলে আসছে তখন এটার নামকরণ করা হয়েছে যমুনা, ঠিক আছে। তখন এটা কি হয়ে গেছে, যমুনা হয়ে গেছে। তাহলে কি বলছি বলতো ভাইয়া, ভাইয়া এটাই বলছি 1787 সালের দিকে, ঠিক আছে, একটা ভূমিকম্প হয় 1787 সালে। এর আগে এটা কি হচ্ছে, এদিক দিয়ে যাচ্ছিল। 1787 সালে যখন ভূমিকম্পটা হয়েছে তখন এটা ব্রহ্মপুত্রটা গতিপথটা পরিবর্তন করে সরলরৈখিক ভাবে গেছে, এদিক দিয়ে চলে আসছে। তখন এটাকে কি নামকরণ করছি আমরা, যমুনা নামকরণ করেছি। এটাকে কি করছি, যমুনা। এখন যদি বলা হয় এই যে যমুনাটা, ঠিক আছে, নতুন যে যমুনাটা তৈরি হয়েছে 1787 সালের পরে, এই যমুনাটা কোন জায়গার মধ্যে বাঁক নিছে, মনে রাখবা বাংলাদেশের দেওয়ানগঞ্জ অঞ্চলে, ঠিক আছে, বাংলাদেশের এখানে দেওয়ানগঞ্জে। এই জায়গাটার নাম কি বলতো, দেওয়ানগঞ্জ, দেওয়ানগঞ্জ, ঠিক আছে। তাহলে দেওয়ানগঞ্জে কি বলতো, আমার ব্রহ্মপুত্রটা বাঁক নিয়ে কি করছে, যমুনা নাম করে করে সামনের দিকে আগাইছে। ওকে, এরপরে দেখো তো এই যে আমার যমুনা আছে, যমুনাটা পরবর্তী যখন সামনে আগায়, এখানে পদ্মা ছিল না, পদ্মা এবং যমুনার একটা কি হয় বলতো, মিলন হয়, ঠিক আছে। এই মিলনটাকে বলা হয়, এই জায়গাটাকে কি বলবো আমরা, লাল কালার দিই, এটাকে আমি বলবো গোয়ালন্দ। তাই যদি হয় পদ্মা এবং যমুনা মিলিত হয় কোথায় বলতো, গোয়ালন্দ, গোয়ালন্দ, ঠিক আছে। গোয়ালন্দটা হচ্ছে রাজবাড়িতে অবস্থিত, গোয়ালন্দ রাজবাড়ি, ঠিক আছে। তাহলে এটা কোথায় মিলিত হচ্ছে, গোয়ালন্দে মিলিত হচ্ছে। ওকে, আর যদি বলা হয় ব্রহ্মপুত্রের যে কি হচ্ছে বলতো, ভূমিকম্প হয়েছিল 1787 সালের দিকে, তখন যে গতিপথটা পরিবর্তিত হয়েছে কোন জায়গায় বলতো, দেওয়ানগঞ্জে এর গতিপথটা পরিবর্তিত হয়ে গেছে। তখন পরিবর্তিত হয়ে গেছে, যমুনা নামকরণ করে পদ্মা যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ রাজবাড়ির দিকে। ওকে, এরপরে আমি ওই পাশে চলে যাই। চলো, এই যে দেখো এটা কি ছিল, পুরাতন ব্রহ্মপুত্র না? এটা ছিল আগের পুরাতন ব্রহ্মপুত্র, ঠিক আছে, পুরাতন ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্রটা এদিক দিয়ে আছে। আচ্ছা, এখন চলে আসি আমরা, এই যে দেখো এখানে সুরমা এবং কুশিয়ারা, এই দুইটা যখন বাংলাদেশে প্রবেশ করতে পারে, বাংলাদেশে এসে আজমেরিগঞ্জ, কোন জায়গায় বলতো ভাইয়া, আজমেরিগঞ্জের মধ্যে এসে এই দুইটা মিলিত হয়েছে। এটা কোথায় মিলিত হয়েছে, আজমেরিগঞ্জ, আজমিরিগঞ্জ। আজমিরিগঞ্জটা হচ্ছে হবিগঞ্জে অবস্থিত, এটা হবিগঞ্জে অবস্থিত, হবিগঞ্জে অবস্থিত, ঠিক আছে। তাহলে এটা কোথায় প্রবেশ করতে বলতো, আজমিরিগঞ্জের মধ্যে এই দুইটা মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে এটা একটা নতুন নাম ধারণ করছে। কি নদীটার নাম তখন, এটাকে আমরা বলি কালনী নদী, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, কালনী নদী বলবো। এই এতটুকু অংশকে আমরা কি বলবো, কালনী, কালনী নদী। ওকে, কালনী নদী। এরপরে এই কালনী নদী এখানে তৈরি হওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে একটা নির্দিষ্ট একটা জায়গা থেকে আবার এটাকে নামকরণ হয়, নতুন এটা নামকরণ হয়, এটাকে বলা হয় মেঘনা। এটাকে আমরা কি বলবো, মেঘনা। তাহলে কালনী নদীর পরবর্তী কন্টিনিউশন কি বলতো, মেঘনা, ঠিক আছে। এখান থেকে কালনী থাকে, এরপর এটাকে আমরা বলতেছি মেঘনা, ঠিক আছে, মেঘনা। মেঘনা নামকরণ করে সামনে আগাচ্ছে, এটাকে আমি বলতেছি মেঘনা। ওকে, আচ্ছা, এখন এই মেঘনা আর কি আছে বলতো, এখানে পুরাতন ব্রহ্মপুত্র, এই দুইটা একটা জায়গার মধ্যে কি হবে বলতো, মিলিত হবে, ঠিক আছে। এই মিলনস্থলটা কোথায় হবে বলতো, ব্রহ্মপুত্র, এটা হচ্ছে যে ভৈরব বাজার, কিশোরগঞ্জের ভৈরব বাজার, ঠিক আছে। এই মিলনস্থলটা কি বলতো, ভৈরব,
ঠিক আছে, এটাকে আমরা বলবো ভৈরব বলবো। তাহলে আমরা বলতেছি পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা মিলিত হচ্ছে কোথায় বলতো? ভৈরবে মিলিত হচ্ছে, ভৈরব কিশোরগঞ্জে মিলিত হচ্ছে। ওকে, আচ্ছা, এরপর মিলন হওয়ার পরে যে নতুন নদীটা তৈরি হবে, ঠিক আছে, এটাকে আমরা কি নামকরণ করব? এটাকে আমরা নাম করব মেঘনা। ঠিক আছে, মেঘনা নামকরণ করে সামনে দিকে আগাচ্ছে। ওকে, এটাকে নিয়ে কি বলবো আমরা? মেঘনা বলবো, এই যে মেঘনা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পারতেছি পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা ভৈরব বাজারে একত্রিত হয়ে পূর্ববর্তী কি মেঘনা নামকরণ করে সামনে আগাচ্ছে। এই মেঘনাটা কি করে পরবর্তীতে আমার, দেখো এই মেঘনার এখানে কি ছিল বলতো? যমুনা এবং পদ্মা মিলিত হয়েছে না? মিলিত হয়ে নতুন একটা কি নদী তৈরি করে, এটাকে বলা হয় তখন আমরা পদ্মা বলবো। ঠিক আছে, পদ্মা নাম করে সামনে আগাবে। ঠিক আছে, তাহলে এটা পদ্মা নদী। ঠিক আছে, পদ্মা, তাহলে পদ্মা পাচ্ছি আমরা। ওকে, তাহলে এই পদ্মা এবং পরবর্তীতে আমার এখানে কি ছিল বলতো? মেঘনা ছিল। পদ্মা এবং মেঘনা মিলিত হবে, মিলিত হবে কোথায় বলতো? এটা হবে চাঁদপুরে, চাঁদপুরে মিলিত হবে। চাঁদপুরে মিলিত হয়ে পরবর্তীতে মেঘনা নামকরণ করে ব্রহ্মপুত্রের দিকে এটা হবে বলতে কি আমার আমার হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হবে। তাহলে এটা কি বলতো? পদ্মা এবং মেঘনা চাঁদপুরের মধ্যে মিলিত হয়েছে, মিলিত হয়ে পরবর্তীতে মেঘনা নামকরণ করে আমার কি হচ্ছে বলতো? বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। ঠিক আছে, তাহলে একটু আমরা বুঝতে কি পারছি? এই কন্টিনিউশনটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে আসি, দেখো এখানে কি আমরা কর্ণফুলীতে রেখে গেছিলাম। চলো এখন আমরা তাহলে কর্ণফুলীর মধ্যে চলে আসি। এই কর্ণফুলীটা কিসের মধ্যে ঢুকছে বলতো? বাংলাদেশের রাঙামাটি জেলা, সর্ববৃহৎ জেলা রাঙামাটির মধ্যে যখন প্রবেশ করছে, রাঙামাটি থেকে এটা সামনে আগাচ্ছে। ঠিক আছে, সামনে আগানোর সময় এই জায়গাটা একটা, ঠিক আছে, এখানে এই জায়গাটার নাম হচ্ছে যে, আচ্ছা, এর আগে দেখো বাংলাদেশ থেকে উৎপন্ন হয়, বাংলাদেশে এই জায়গা থেকে উৎপন্ন হয়ে আবার কি বলতো? এই যে আমার কর্ণফুলী নদীর সাথে মিলিত হবে। এই নদীর নাম হচ্ছে যে হালদা নদী। ঠিক আছে, এই নদী হচ্ছে যে হালদা নদী, এটা হচ্ছে হালদা। মনে রাখতে হবে বাংলাদেশে উৎপন্ন এবং বাংলাদেশে শেষ হয়েছে এমন নদী কোনটা বলতো? হালদা। ঠিক আছে, হালদা। হালদাটা তৈরি হয়েছে কোথায় বলতো? আমার এখানে খাগড়াছড়ি অঞ্চল আছে, খাগড়াছড়িতে কি হবে বলতো? উৎপন্ন হবে। উৎপন্ন হয়ে এটা পরবর্তীতে কর্ণফুলী নদীর সাথে কোন জায়গায় মিলিত হবে বলতো? কালুরঘাটে মিলিত হবে। এটা কোথায় মিলিত হবে? কালুরঘাটে। কালুরঘাট খুব ইম্পর্টেন্ট না? কালুরঘাট, কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে কি ভাষণ দেওয়া হয়েছিল, তাই না? আচ্ছা, মেজর জিয়া। আচ্ছা, তাইলে আমরা মনে রাখবো হালদা এবং কর্ণফুলী মিলিত হয়েছে কোথায় বলতো? আমার কালুরঘাটে। কালুরঘাটে মিলিত হওয়ার পরে এটা পরবর্তীতে কর্ণফুলী নামকরণ করেই আমার বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কি নামকরণ করে বলতো? কর্ণফুলী। কর্ণফুলী নাম নিয়ে এটা হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ওকে, আচ্ছা, এই যে এতটুকু পড়লাম, ঠিক আছে, এটা এখন আমরা একটু রিভিশন দিই। চলো, প্রথমে কিভাবে বলছিলাম মিলন স্তর পড়তেছি আমরা। এখানে কি ছিল? আমার ব্রহ্মপুত্র ছিল। ঠিক আছে, ব্রহ্মপুত্রটা আমার তিস্তার সাথে মিলিত হয়েছে কোথায় বলতো? চিলমারি কুড়িগ্রামে। চিলমারি কুড়িগ্রামে কি হচ্ছে বলতো? মিলিত হয়েছে। আচ্ছা, এরপর আরেকটা নদী আমি একটু, আচ্ছা, এরপর ব্রহ্মপুত্রটা কি হচ্ছে বলতো? সামনের দিকে ব্রহ্মপুত্র নামকরণ করে এটা সামনে আগাচ্ছে। এই ব্রহ্মপুত্রটা কি হচ্ছে বলতো? এটা আগে কি এভাবে বাঁক নিয়ে ময়মনসিংহ এলাকা দিয়ে প্রথমে যাইতো। পরবর্তীতে 1787 সালে একটা ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হওয়ার কারণে এই দেওয়ানগঞ্জ অঞ্চলের মধ্যে এটা কি নিছে বলতো? যমুনা নামকরণ করে নতুন একটা নদীর তৈরি করছে। ঠিক আছে, যমুনা, যমুনা গেল। এর পরবর্তী দেখো যখন যমুনার সামনের দিকে যাচ্ছে তখন একটা ছোট নদী, ঠিক আছে, ছোট নদী হচ্ছে যে তিস্তা থেকে একটা ছোট নদী তৈরি হয়ে এটা হচ্ছে যে যমুনার মধ্যে কি পতিত হয়। ঠিক আছে, এই নদীটার নাম হচ্ছে বাঙালি নদী। এই নদীর নাম কি বলতো? বাঙালি নদী। ঠিক আছে, বাঙালি নদী, বাঙালি নদী। আচ্ছা, সুন্দর করে লিখি আমি। ছোট একটা নদী কি বলতো? তিস্তা থেকে তৈরি হয়ে এটা হচ্ছে যমুনার মধ্যে পতিত হয়েছে। তো এই নদীটার নাম হচ্ছে যে বাঙালি নদী। তাহলে বাঙালি নদীটা তিস্তা থেকে যমুনাতে যখন পতিত হয়, যমুনার এটা কোন জায়গায় বলতো মিলিত হয়েছে? এটা হচ্ছে মনে রাখবা আমার এই মিলনস্থল হচ্ছে বগুড়া। ঠিক আছে, বগুড়াতে মিলিত হয়েছে, বগুড়া। ওকে, বগুড়াতে মিলিত হয়েছে। ওকে, আচ্ছা, এরপর চলে আসি আমার যে যমুনা ছিল। ঠিক আছে, যমুনাটা
মনে রাখবা যমুনা থেকে একটা এমসিকিউ আসে, বলা হয় বাংলাদেশের সবচেয়ে বেশি চর দেখা যায় কোথায় বলতো? যমুনাতে। সবচেয়ে বেশি চর দেখা যায় যমুনাতে। ওকে, এই যমুনাটা পরবর্তীতে পদ্মার সাথে মিলিত হয়েছে, ঠিক আছে? পদ্মার সাথে মিলিত হয়েছে কোথায় বলতো? গোয়ালন্দ রাজবাড়ির মধ্যে মিলিত হওয়ার পরে এটাকে পদ্মা নামকরণ করে সামনে আগাইছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ পদ্মার বিস্তৃতি কোথায়? এখান থেকে এতটুকু পর্যন্ত। বলা হয় বর্তমানে, আগে বলা হইতো যে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? মেঘনা বলা হইতো, ঠিক আছে? মেঘনা হচ্ছে যে দীর্ঘতম নদী বলা হতো। এখন বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা বলতো? পদ্মা, ঠিক আছে? পদ্মা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদী। ওকে, এখন চলে আসি আমরা এই সাইডে। এই সাইডে কি ছিল বলতো ভাইয়া? এই সাইডে ছিল হচ্ছে যে আমার আসামের লুসাই পাহাড় থেকে বরাক নদী তৈরি হয়েছে। বরাক নদী থেকে সুরমা, কুশিয়ার দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে এটা কি বাংলাদেশে যখন ঢুকছে, বাংলাদেশে ঢুকে কি হয়? আজমিরিগঞ্জের মধ্যে এই দুইটা কি হচ্ছে? মিলিত হচ্ছে। আজমিরিগঞ্জ হবিগঞ্জের মধ্যে, ঠিক আছে? মিলিত হচ্ছে। মিলিত হওয়ার পরে এটা পরবর্তীতে নতুন নাম ধারণ করছে। এটাকে বলা হয় কালনী নদী। এটা কি বলছি? কালনী নদী। এই কালনী নদী কিছু দূর আগানোর পরে এটা কি নতুন নামকরণ করা হয়? মেঘনা নদী। মেঘনা নদী হয়ে সামনে আগাইতে থাকে, ঠিক আছে? আর এখানে কি ছিল তোমার? পুরাতন ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র আর কি বলতো? নতুন মেঘনা নদী মিলিত হবে কোথায় বলতো? ভৈরব বাজার, কিশোরগঞ্জ। এই ভৈরব বাজারে মিলিত হওয়ার পরে নতুন কি নামকরণ করছে? মেঘনা নামকরণ করে সামনের দিকে আগাচ্ছে। ওইখানে ছিল পদ্মা, এখানে ছিল মেঘনা। এই দুটো মিলিত হবে কোথায় বলতো? চাঁদপুরে মিলিত হবে। চাঁদপুরে মিলিত হওয়ার পরে মেঘনা নামকরণ করে এটি হবে বঙ্গোপসাগরে পতিত হবে। মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পতিত হবে। ওকে, আচ্ছা, এখন বলা হয় বাংলাদেশের এখন বর্তমানে কি বলতো? দীর্ঘতম নদী পদ্মা। এছাড়া বাকি যত কিছু থাকবে দীর্ঘতম কি আছে বলতো? প্রশস্ততম, নাব্যতম, ঠিক আছে? গভীরতম নদী কোনটা বলতো? মেঘনা। মেঘনা হবে। ওকে, আচ্ছা, এখন চলে আসি আমরা এই যে আমার ত্রিপুরার যে পর্বত ডুমুর অঞ্চল ছিল, এখান থেকে যে গোমতী নদী তৈরি হবে না, এটা হচ্ছে যে আমার মেঘনা নদীর একটা শাখা নদী। এটা আমরা সামনে পড়বো, সমস্যা নাই। আচ্ছা, এরপর চলে আসি মিজোরামের যে লুসাই পাহাড়, এখান থেকে কর্ণফুলী নদীটা সামনের দিকে যখন আগায়, তখন আমার খাগড়াছড়ি অঞ্চল থেকে হালদা নদী তৈরি হবে। এই হালদা নদীটা মিটিং হবে কোথায় বলতো? আমার কালুরঘাটে। কালুরঘাটে মিটিং হওয়ার পরে কর্ণফুলী হয়ে বঙ্গোপসাগরে পতিত হবে। এই ছিল হচ্ছে যে আমাদের প্রধান নদীগুলোর মিলনস্থল, ঠিক আছে? এগুলো অবশ্যই আমাদের পারতে হবে, ইনশাআল্লাহ পারবো। ওকে, আচ্ছা, এখন চলে আসি আমরা কিছু শাখা নদী, উপনদী, ঠিক আছে? এগুলো বলতে আমরা কি বুঝি দেখো। শাখা নদী বলতে কি বোঝায়? উপনদী বলতে কি বোঝায়? দেখো, আমাদের যে প্রধান নদী থাকে, মনে করো এটা হচ্ছে যে পদ্মা নদী, ঠিক আছে? পদ্মা নদী। তো পদ্মা নদীর উপর থেকে কতগুলো নদী কি হবে বলতো? তৈরি হয়ে পদ্মার মধ্যে মিলিত হয়। তাহলে উৎপত্তি স্থল ভিন্ন, কিন্তু কি বলতো? সমাপ্তি স্থল কি একটা নদীতে না? পদ্মা নদীতে। তখন এগুলোকে আমরা বলবো উপনদী। এগুলোকে আমরা কি বলবো? উপনদী বলবো, ঠিক আছে? তার মানে কি, প্রধান যে নদী থাকবে, এটা একটা প্রধান নদী। প্রধান নদীতে যেগুলো সমাপ্ত হবে সেগুলোকে বলা হয় উপনদী। আবার কিছু কিছু নদী আছে যেগুলা প্রধান নদী থেকে উৎপন্ন হয়ে কি হচ্ছে বলতো? অন্যদিকে গমন করছে, ঠিক আছে? তাহলে প্রধান নদী থেকে উৎপন্ন হয়ে যে নদীগুলো বের হয়েছে ওগুলাকে বলা হয় শাখা নদী। ওগুলাকে আমরা কি বলবো? শাখা নদী বলবো, ঠিক আছে? এগুলোকে আমরা শাখা নদী বলবো। তাহলে উপনদী কোনটা, শাখা নদী কোনটা, মোটামুটি আমরা বুঝতে পারছি। ওকে, এখন আমরা চলো একটু পড়ার মধ্যে চলে যাই। উপনদী, শাখা নদী কিভাবে পড়বো? মনে আছে এই যে প্রধান যে নদীটা ছিল, এটার নাম কি ছিল বলতো? এটা ছিল ব্রহ্মপুত্র। এটা কি ছিল? ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্রের মধ্যে কোন নদীটা মিলিত হয়েছিল মনে আছে কি? কোন নদীটা মিলিত হয়েছিল বলতো? তিস্তা মিলিত হয়েছিল, তাই না? এখানে হচ্ছে যে একটা তিস্তা, সরি, এটা হচ্ছে যে তিস্তা মিলিত হয়েছে, তাই না? এদিকে তোমার হচ্ছে নীলফামারীতে ঢুকে এটা হচ্ছে যে চিলমারির মধ্যে কি হয়েছে? তিস্তা মিলিত হয়েছে। তাহলে তিস্তা কি বলতো? ব্রহ্মপুত্রের একটা উপনদী, উপর থেকে আসতেছে, উপনদী। ওকে, আচ্ছা, আর কি কি নদী আছে মনে রাখবা? এখানে আমার যে ব্রহ্মপুত্র আছে, এখান থেকে একটা নদী আছে, এটা বলা হয় দুধকুমার, ঠিক আছে? দুধকুমার এবং ধরলা। ধরলা কি হচ্ছে বলতো? এখানে মিলিত হয়েছে। তাহলে কি কি নদী মিলিত হয়েছে বলতো? একটা হচ্ছে তিস্তা, ঠিক আছে? একটা হচ্ছে দুধকুমার, আরেকটা কি? ধরলা। এই তিনটা নদী কিসের উপর পড়তেছে? ব্রহ্মপুত্রের মধ্যে পড়তেছে। তাহলে ব্রহ্মপুত্রের এগুলো আমরা কি পড়ছি বলতো? উপনদী বলতেছি। এখন দেখবো ব্রহ্মপুত্রের শাখা নদী কোনটা। মনে আছে ব্রহ্মপুত্রটা এদিক দিয়ে আগানোর পরে এটা কি আছে? এদিক দিয়ে বাঁক নিয়ে চলে গেছে, ঠিক আছে? তাহলে এটা তোমার কি বলতো? তোমার ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র যখন এদিকে যায় তখন এখান থেকে দুইটা নদী বের হয়। দেখো তো, ব্রহ্মপুত্র যখন এদিকে যাচ্ছে তার এটাকে কি একটা
একটা শাখা বলতে পারি না, ঠিক আছে? এখন এটা কি নদী ছিল বলতো? যমুনা। তাহলে ব্রহ্মপুত্রের প্রধান প্রধান শাখা নদী যদি বলা হয় সেটা কি হবে বলতো? যমুনা। ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী কোনটা? যমুনা। এরপরে এখান থেকে একটা নদী বের হয়, এটাকে বলা হয় বংশী, ঠিক আছে? এটাকে বলা হয় বংশী। আর একটা নদী থাকে এদিক দিয়ে, এটা হচ্ছে যে শীতলক্ষ্যা, ঠিক আছে? তাহলে মনে রাখবা আমার ব্রহ্মপুত্রের 3টা শাখা নদী আছে। একটা হচ্ছে যে তোমার কি বলতো? প্রধান শাখা নদী যমুনা, আর এটা বংশী, বংশীর শেষে কি আছে? তালবস্য রস্বইকার আছে। তাহলে এটা মনে রাখবা শীতলক্ষ্যা, বংশী শীতলক্ষ্যা, ঠিক আছে? বের হবে। তাহলে এগুলো হচ্ছে তোমার ব্রহ্মপুত্রের শাখা নদী। আচ্ছা, তাহলে এখন নেমোনিক্সও আছে, তুমি যেটা দেখতে পারো। এই যে ব্রহ্মপুত্র, তাই না? এই ব্রহ্মপুত্র হচ্ছে যে উপনদী। তুমি নেমোনিক্স মনে রাখতে পারো দুধ তিতা। কি কি আছে বলো? দুধ দিয়ে মনে রাখবো হচ্ছে দুধকুমার, ধ দিয়ে মনে রাখবো ধরলা, আর একটা বলো তিস্তা। এই তিস্তা সম্পর্কে একটা ইনফরমেশন হচ্ছে যে এটাকে বলা হয় উত্তরাঞ্চলের লাইফ লাইন। তোমরা জানো এই তিস্তার মধ্যে যে তোমার কি হচ্ছে বলতো? বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনেক রকম বিরোধ আছে, তাই না? বাঁধ নিয়ে, ঠিক আছে? এটাকে বলা হয় উত্তরাঞ্চলের লাইফলাইন। এই তিস্তার কারণে কি হয়? উত্তরাঞ্চলে বন্যা হচ্ছে প্রত্যেক বছর। ওকে, আচ্ছা, তার থেকে আরেকটা ইনফরমেশন হচ্ছে এই ব্রহ্মপুত্র একটা কি বলতো? নদ। এখন কথা হচ্ছে ভাইয়া, নদ কোনটা, নদী কোনটা? মনে রাখবা নদ হচ্ছে যে পুরুষ আর নদী হচ্ছে যে কি মহিলা। এখন যে সকল নদীর নামের শেষে আ, ই, উ এগুলো থাকবে সেগুলো হচ্ছে যে নদী, ঠিক আছে? যেমন মেঘনা আছে, পদ্মা, যমুনা, তাহলে এগুলো কি বলতো? নদী। আর যেগুলোর মধ্যে তোমার আ, ই, উ নাই ওগুলো হচ্ছে যে তোমার নদ। তাহলে নদ কয়টা আছে বাংলাদেশে? 4টা আছে, ঠিক আছে? একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, তারপর হচ্ছে কপোতাক্ষ নদ, কুমার, তারপর হচ্ছে যে আড়িয়াল খা। এই 4টাই হচ্ছে যে আমার কি বলতো? নদ, ঠিক আছে? বাংলাদেশে তাহলে নদ কয়টা? 4টা। আর বাকি সবগুলো কি? নদী। আচ্ছা, এরপর চলে আসি আমরা শাখা নদী। শাখা নদীর মধ্যে তোমাকে আগেই বলছিলাম আমার ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী কোনটা? যমুনা। এরপর কোনটা? বংশী, বংশীর সাথে তালবস্য আছে, মনে রাখবে। এরপর কি হবে? শীতলক্ষ্যা। এগুলো হচ্ছে শাখা নদী। ওকে, এখন চলে আসি আমরা যমুনার মধ্যে। দেখো, এই যে দেখো এতটুকু কি তোমার যমুনা নদী না? ঠিক আছে, এই যমুনার মধ্যে কোনগুলো তোমার উপনদী আসতেছে একটু দেখি। দেখো, মনে আছে তোমার? এই যে আমার যে পঞ্চগড় ছিল, পঞ্চগড় দিয়ে একটা নদী বেরিয়েছিল, এটাকে কি বলছিলাম? করতোয়া বলছিলাম, তাই না? আচ্ছা, বর্তমানে এই করতাকে মৃত নদী বলা হয়, মানে এটা কি ডেড হয়ে গেছে। আচ্ছা, এই করতা নদী সামনের দিকে যখন আগাবে, তার এখান থেকে আরো একটা নদী আসে, এটাকে বলে আত্রাই নদী। এটাকে কি বলা হয়? আত্রাই নদী। আত্রাই নদীটা এইভাবে ঘুরে 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 এসে কি হবে বলতো? যমুনার মধ্যে পতিত হয়, আত্রাই নদীটা। আত্রাই, ঠিক আছে? আর এই করতোয়াটা কি হয় বলতো? এদিকে সামনে যখন আগাচ্ছে আত্রায়ের সাথে প্রথমে মিলিত হয়ে তারপর কি করতেছে বলতো? যমুনাতে পতিত হয়। তাহলে যদি বলা হয় এই আত্রায়ের উপনদী কোনটা বলতো? করতোয়া। বুঝতে কি পারছো? আসলে এই আত্রাই নদীর, এই যে আত্রাই নদী, আত্রাই নদীর উপরে পতিত হচ্ছে করতোয়া না? তাহলে বলো আত্রাই উপনদী আসলে করতোয়া, ঠিক আছে? আর যদি বলা হয় যমুনার, তাহলে উপনদী কয়টা? 2টা, আত্রাই করতোয়া, আত্রাই করতোয়া। ওকে, এখন আমরা দেখি এই যমুনা থেকে একটা নদী, এটা হচ্ছে শাখা নদী, প্রধান নদী থেকে একটা নদী উৎপন্ন হয়, এটাকে বলা হয় ধলেশ্বরী। ধলেশ্বরী সামনের দিকে যাওয়ার পরে কিছুক্ষণ পরে এটাকে হয়তো বুড়িগঙ্গার মধ্যে সাবডিভাইডেড হয়ে যায়। আচ্ছা, বুড়িগঙ্গা কোথায় থাকে? ঢাকার মধ্যে থাকে, তাই না? তাহলে মনে রাখবা যমুনার শাখা নদী ধলেশ্বরী, ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা। ওকে, দেখো যমুনার উপনদী নেমোনিক্স যদি মনে রাখতে চাও, অত্রকর জমা, ঠিক আছে? জমা দিয়ে মনে রাখবে কি? জমা হচ্ছে যে তোমার যমুনা, ঠিক আছে? জমা দিয়ে মনে রাখবে এটা কি? যমুনা, ঠিক আছে? যমুনা। অত্র দেশে আত্রাই আর করতা দুটা মিলিত হচ্ছে, মিলিত হয়ে কি হচ্ছে? আমার যমুনার মধ্যে মিলিত হচ্ছে, তাই এটা উপনদী। এখন যমুনার শাখা নদী কোনটা? ধলেশ্বরী, ঠিক আছে? আর ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা। আচ্ছা, বুঝতে পারছো? ছোটবেলায় আমার একটু ঝামেলা লাগতো মানে শীতলক্ষ্যা এবং ধলেশ্বরীর মধ্যে, ঠিক আছে? এখন লাগার কোনো কথা নেই, কারণ আমাদের ব্রহ্মপুত্রের মধ্যে কি আছে বলতো? বংশী আছে, বংশীর শেষে তালবস্য আছে, তাহলে এটার কি হবে বলতো? শীতলক্ষ্যা হবে, ঠিক আছে? এটা হচ্ছে যমুনা, যমুনার ধলেশ্বরী, ধলেশ্বরী পরে বুড়িগঙ্গা শাখা নদী। ওকে, আচ্ছা, এখন চলে আসি আমরা কি পড়া যায় বলতো? আচ্ছা, পদ্মাই পড়ে ফেলি, চলো। পদ্মা কই যেন আছে? হ্যাঁ, দেখো এই যে আমার এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার পদ্মা নদী, তাই না? এই পদ্মার মধ্যে কিছু উপর থেকে কিছু নদীগুলা আসবে, ঠিক আছে? এখন কোনগুলো আসতেছে এগুলো একটু আমাদের একটু মনে রাখতে হবে। দেখো, মনে রাখবা
পদ্মার যে উপনদী আছে, উপর দিয়ে যে নদীগুলো আছে, এগুলো একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারো। এতগুলা তো মনে করো মুখস্থ করা সম্ভব না, নেমোনিক দিয়ে মনে রাখতে পারো। যেমন কি আছে, নগরের মহাপাগল পুনরায় কলিকে ঠ্যাঙাচ্ছে। আচ্ছা, নগর দিয়ে মনে রাখবা নাগর উপনদী। তারপর মহানন্দা, পাগল দিয়ে মনে রাখবা পাগলা, পুনর্ভবা কুলিক ট্যাঙ্গন। ঠিক আছে। আচ্ছা, এই যে যতগুলো আমি উপনদী বলছি, এই উপনদীর মধ্যে মানে অধিকাংশ উপনদী কি বলতো ভারত থেকে আসে। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে এই যে দেখতে পাচ্ছ কুলিক, কুলিক এই নদীটা বাংলাদেশে উৎপন্ন হয়ে তারপর এটা কি বলতো ভারত যায়। বুঝতে পারছো? তাহলে যদি বলা হয় বাংলাদেশ থেকে ভারতে যায়, কোনটা? বাংলাদেশ থেকে ভারতে, ইন্ডিয়াতে যায় কুলি, মনে রাখবা। ঠিক আছে। আর কিছু কিছু নদী আছে যেগুলো কি বলতো ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে। তো ইন্ডিয়া থেকে কোন নদীগুলো বাংলাদেশে আসে এটা কিভাবে মনে রাখতে পারো? আচ্ছা, এটা মনে হয় লিখে রাখছি, দেখো। যদি বলা হয় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী, কোনটা বলতো? কুলিক। ঠিক আছে, কুলি মনে রাখবা। ঠিক আছে, কুলি। তুমি বাংলাদেশের কুলিরে ইন্ডিয়াতে পাঠিয়ে দিছো, কুলিক। ওকে। আচ্ছা, এখন যদি বলা হয় ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে কি কি নদী, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে কি কি নদী? দেখো, আমি যখন মেডিকেলে পড়তাম আর কি, ঠিক আছে, মেডিকেলে যখন স্টুডেন্ট ছিলাম, তো আমাদেরকে ছেলেরা এত বেশি নোট করতে পছন্দ করে না, আমিও পড়তাম না। তো আমি কি করতাম, আমাদের যে সিনিয়র আপু ছিল, ঠিক আছে, ওনাদের কাছ থেকে নোটগুলো কালেক্ট করতাম। ওনারা অনেক সুন্দর করে নোট করে, তো এটা দিলেই পাস করা যায়। এখন এই দেখো, আমি আপুর কাছ থেকে কি করতেছি, নোট কালেক্ট করতেছি। তো আপুটা আসলে কি মহান না? তাহলে এইভাবে মনে রাখবা, এটাকে এইভাবে মনে রাখতে পারো, মহান আপুটা। ঠিক আছে, এটা হচ্ছে মহান আপুটা, মহান আপুটা। আচ্ছা, এগুলো হচ্ছে যে ভারত থেকে বাংলাদেশে। মহান দেব বা মহানন্দা, মহানন্দা, যেটা হচ্ছে যে আমার পদ্মার একটা কি বলতো উপনদী। ওকে। আচ্ছা, মহা গেল, মহা। আদে মনে রাখছে আত্রাই নদী, আত্রাই। একটু আগে আমি দেখছি কি বলতো আত্রাই নদী করতোয়ার সাথে, আত্রাই প্রথমে ঢুকছে, তারপর করতোয়ার সাথে মিলিত হয়ে যমুনার সাথে পতিত হয়েছে না? তাহলে আত্রাইটা আসলে কোথেকে আসছিল? ইন্ডিয়া থেকে আসছিল। ওকে। আচ্ছা, পুদে মনে রাখছে পুনর্ভবা, পুনর্ভবা। আচ্ছা, পুনর্ভবা জিনিসটা আসলে কি? পুনর্ভবা হচ্ছে যে তোমার একটা পদ্মার উপনদী। ঠিক আছে। আচ্ছা, এই যে তোমার নিমোনিক দিয়ে মনে রাখতে বলছি, তাদের মনে রাখছে ট্যাঙ্গন, ট্যাঙ্গন। ঠিক আছে, এটা একটা পদ্মার উপনদী। তাহলে মনে রাখবা ভারত থেকে বাংলাদেশে কোনগুলো প্রবেশ করছে, আর বাংলাদেশ থেকে ভারতে গেছে কুলিক। এখন একটু আমরা নেমোনিকের মধ্যে চলে যাই, চলো। তাহলে একটু মনে রাখবো আমরা নাগর, মহানন্দা। তার মধ্যে মহানন্দা কোত্থেকে আসছে বলতো? মহানন্দাটা আসছে হচ্ছে যে ভারত থেকে। এরপর হচ্ছে যে পাগলা, পুনর্ভবা, এটাও আসছে ভারত থেকে। ঠিক আছে। এই কুলিকটা কি বলতো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেছে। টেঙ্গনটা কি হয়েছে বলতো? ভারত থেকে বাংলাদেশে আসছে। এগুলো হচ্ছে যে আমাদের পদ্মার উপনদী। এরপরে পদ্মার কিছু শাখা নদী পড়বো, মানে পদ্মা থেকে কিছু শাখা নদী বের হয়ে যাবে। তো এটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারো, আম্মাগো কুমারের ভাই বড় চিটার। আচ্ছা, এই আদে মনে রাখবে কি বলতো? আরিয়াল খা। তোমাকে আগেই বলে ফেলছি, আরিয়াল খা একটা কি বলতো নদ হিসেবে পরিচিত। তাই আরিয়াল খা আদে মনে রাখবো। মদে কি মনে রাখবো বলতো? মধুমতি। ঠিক আছে, মধুমতি। এরপরে মাদে মনে রাখবো মাথা ভাঙ্গা, মাথা ভাঙ্গা। এরপর কি আছে বলতো? গদে মনে রাখবো গড়াই। কুমার দেশে যে কুমার, এই কুমার একটা কি বলতো নদ। ঠিক আছে। আচ্ছা, ভদে মনে রাখবো ভৈরব, ভৈরব নদী। আচ্ছা, রস্বইদে মনে রাখবো যে ইছামতি। আচ্ছা, এই ইছামতি মনে রাখবে, ইছামতি আসলে দুইটা নদী আছে। একটা হচ্ছে কর্ণফুলীর, একটা কি বলতো কর্ণফুলীর শাখা নদী, কর্ণফুলীর উপনদী, সরি, যে কর্ণফুলী নদী আছে না, এটা একটা উপনদী আছে ইছামতি। আর এটা হচ্ছে পদ্মার যে শাখা নদী, এটা কি বলতো ইছামতি। এখন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর যে ইছামতি নদীর কথা বর্ণনা করেছে, এটা হচ্ছে পদ্মার যে শাখা নদী আছে না, এটা, এইটা নিয়ে তিনি কি করছে বলতো কবিতা লিখছে। ঠিক আছে, ইছামতি কবিতা লিখে পদ্মার যে শাখা নদী ইছামতি আছে, এইটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে। ওকে। আচ্ছা, বড়দের মনে রাখবা বড়াল, চিটারদের মনে রাখবা চিত্রা, চিত্রা। চিত্রাটা হচ্ছে মাগুরা জেলার মধ্যে থাকে। ওকে। আচ্ছা, তাহলে এই যে আমাদের পদ্মার উপনদীগুলো পড়া হয়ে গেছে, আর কি বলতো শাখা নদীগুলো পড়া হয়ে গেছে। পদ্মা গেল। পদ্মার পরবর্তীতে আমরা চলে আসি মেঘনা। আচ্ছা, মেঘনার কোনো শাখা নদী পড়ার দরকার নাই, তুমি মনে রাখবা মেঘনা সবগুলো কি উপনদী। উপনদী কিভাবে মনে রাখতে পারো? মনু খাই গো তিতারাম। আচ্ছা,
মনু দিয়ে মনে রাখবে হচ্ছে যে মনু নদী, তারপর খাই দিয়ে মনে রাখবে হচ্ছে খোয়াই নদী, ঠিক আছে। আচ্ছা, গো দিয়ে মনে রাখবে গোমতী নদী, মনে আছে গোমতী নদী কোন কি দিয়ে ঢুকছিল? ত্রিপুরার ডুমুর অঞ্চল থেকে উৎপন্ন হয়ে কুমিল্লার মধ্যে ঢুকছিল, এইটাকে বলা হয় কুমিল্লার কান্না, তাই না? গোমতী নদীকে বলা হয় কুমিল্লার কান্না। এটার মধ্যে কি জোয়ার ভাটা হয় না। বাংলাদেশে কোন নদীর মধ্যে জোয়ার ভাটা হয় না? গোমতী নদীর মধ্যে জোয়ার ভাটা হয় না। আচ্ছা, আম্মা গো তিতা, তিতা মনে রাখবা তিতাস। একটা বই আছে তিতাস একটি নদীর নাম, উপন্যাস। এটা খুবই মানে অনেকবার তো অনেকেই পড়ছো তোমরা, তাই না? এটার লেখকের নামটা একটু মনে রাখবা, অদ্বৈত মল্লবর্মন, ঠিক আছে? অদ্বৈত মল্লবর্মন তোমরা অনেকেই জানো। আচ্ছা, ডাব দিয়ে মনে রাখবা ডাকাতিয়া, আর একটা বাউলাও। এখন এই যে ডাকাতিয়া আছে না, এই খাল ডাকাতিয়াকে, ঠিক আছে, খাল ডাকাতিয়া এটাকে বলা হয় পশ্চিমা নদী। এটাকে বলা হয় পশ্চিমা নদী, এর অপর নাম কি? পশ্চিমা নদী বলা হয়। ওকে, পশ্চিমা নদী বলা হয় খাল ডাকাতিয়াকে। আর এটা হচ্ছে বাউলাও। তাহলে এগুলো হচ্ছে মেঘনার উপনদী। তাহলে মেঘনার উপনদী কি আছে বলতো? মনু নদী, খোয়াই নদী, গোমতী নদী, তিতাস নদী, ডাকাতিয়া, বাউলাও, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের মেঘনার উপনদী। কর্ণফুলী, আচ্ছা, যখন পড়াইছিলাম তখন বলছিলাম বাংলাদেশে একমাত্র খরস্রোতা নদী কোনটা বলতো? কর্ণফুলী, তাই না? আচ্ছা, এই যে কর্ণফুলী, এটার উপনদীগুলো মনে রাখবা, কোনো শাখা নদী থাকে না। উপনদী হচ্ছে কাকা, হলুদ দে, বোয়াল খাও। আচ্ছা, একটা কাদে মনে রাখবে কর্ণফুলী, কর্ণফুলীর আরেকটা কাদে মনে রাখবা কাঁচালং, কাঁচালং। হলুদ দিয়ে মনে রাখবা হালদা নদী। আচ্ছা, এই হালদা নদী তোমরা জীববিজ্ঞানে কিন্তু পড়ছো। বাংলাদেশের কি বলতো প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোথায় আছে বলতো? হালদা আছে। এটা কিন্তু এশিয়ার সবচেয়ে বৃহত্তম, এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটা বলতো? হালদা। এই হালদাটা কি বলতো? বাংলাদেশি উৎপত্তি এবং বাংলাদেশি শেষ হয়েছে, তাই না? বাংলাদেশি উৎপত্তি, বাংলাদেশি শেষ হয়েছে হালদা নদী। আর এটা হচ্ছে বোয়ালখালী। ওকে, এখন এই কর্ণফুলী নদীর মধ্যে আমরা একটা বাঁধ নির্মাণ করছিলাম, এটাকে বলা হয় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। এই বাঁধের মাধ্যমে আমরা কি করি? পানি বিদ্যুৎ তৈরি করে থাকি। কত সালে করা হয়েছিল? 1962 সালে। একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, এই গেল তোমার হচ্ছে শাখা নদী উপনদী সম্পর্ক পড়াশোনা। এখন একটু আমরা ডিভিশন দিই, চলো। প্রথমে কি ছিল বলতো? ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্রের উপনদী মনে রাখবা দুধতিতা। কি ছিল বলতো? দুধকুমার, ধরলা, আর এটা কি বলতো? তিস্তা, ঠিক আছে? এগুলো কি হচ্ছে বলতো? তোমার ব্রহ্মপুত্রের মধ্যে মিলিত হয়েছে। আচ্ছা, এরপর ব্রহ্মপুত্র থেকে কতগুলো আমার কি হবে? শাখা নদী তৈরি হবে। যদি বলা হয় ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী কোনটা? যমুনা। এরপর কি আছে বলতো? বংশী। এরপর আছে কি বলতো? শীতলক্ষা। এটা আমরা মনে রাখবো, আমাদের ব্রহ্মপুত্রের শাখা নদী। এরপর চলে আসে আমরা যমুনা। এই যে যমুনা যে জায়গাটা আছে, এই যমুনার মধ্যে দুইটা উপনদী আছে। একটা কি বলতো? উপরে আসতেছিল করতোয়া, আর একটা কি বলতো? আত্রাই। এই দুইটা মিলিত হয়ে সামনের দিকে পতিত হচ্ছে। তাহলে করতোয়া, আত্রাই হচ্ছে যে আমাদের যমুনার উপনদী। আর যমুনার শাখা নদী হচ্ছে কি বলতো? যমুনার শাখা নদী ধলেশ্বরী, ধলেশ্বরী শাখা নদী হচ্ছে যে বুড়িগঙ্গা। ওকে, আচ্ছা, এই বুড়িগঙ্গাটাকে বলা হয় আমার ঢাকার কান্না, ঠিক আছে? কুমিল্লার কান্না কি ছিল? গোমতী। আর ঢাকার কান্না কি বলতো? আমার বুড়িগঙ্গা। এরপর চলে আসি আমরা পদ্মা, ঠিক আছে? পদ্মার মধ্যে আমাদের শাখা নদী আছে, উপনদী আছে। উপনদী মনে রাখার কৌশল হচ্ছে যে ওই যে মহাপাগল পুনরায় কি বলতো? কুলিকে ঠ্যাঙাচ্ছে। নগরের মহাপাগল পুনরায় কুলিকে ঠ্যাঙাচ্ছে। নাগর, মহানন্দা, পাগলা, পুনর্বাবা, কুলিক এবং কি ট্যাঙ্গন। ওকে, আচ্ছা। আর যদি বলা হয় পদ্মার শাখা নদী কি বলতো? আম্মা গো, কুমারের ভাই, বড় চিটার। একটু মনে রাখতে পারো। আরিয়াল খা, তারপর হচ্ছে যে মধুমতি, মাথা ভাঙা, গড়াই, কুমার, তারপর কি বলতো? ভৈরব, ইছামতি, বড়াল, চিত্রা। ওকে, এটা হচ্ছে তোমার। আর মেঘনা, মেঘনা মানে মনু খায় গো তিতা ডাব। মনু, মনু হচ্ছে মনু নদী, খোয়াই নদী, গোমতী নদী, তারপর কি তিতাস, তারপর ডাকাতিয়া, বাউলাই। কর্ণফুলী, কর্ণফুলী বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী। এটার উপনদী কি আছে বলতো? কাকা, হলুদ দিয়ে বোয়াল খাও। কাকা দিয়ে হচ্ছে যে কাঁচালং, হলুদ হচ্ছে যে হালদা নদী, বোয়াল হচ্ছে বোয়ালখালী। এই আমাদের উপনদী পড়া শেষ। শাখা নদী, উপনদী মোটামুটি পড়া শেষ। এখন আমরা কিছু মিলনস্থল আগেই পড়ানো হয়ে গেছে, এখন একটু রিভিশন দিই, চলো দেখো না তোমরা। আমাদের এখান থেকে কি ছিল? ব্রহ্মপুত্র ছিল, এদিক দিয়ে আসছিল তিস্তা। ব্রহ্মপুত্র এবং তিস্তা মিলিত হয়েছিল কিসের মধ্যে বলতো? তোমার চিলমারি কুড়িগ্রাম।
তাই না? চিলমারি কুড়িগ্রামের মধ্যে মিলিত হয়েছিল। এরপরে চিলমারি কুড়িগ্রাম যখন মিলিত হয়েছে তখন এটাকে ব্রহ্মপুত্র নামে সামনে আগাইছে। ব্রহ্মপুত্র সামনে নামে আগানোর পর এটা 1787 সালে দেখিয়ে নতুন একটা বাঁক নিছে, এটাকে বলা হয় যমুনা। এই যমুনার মধ্যে তিস্তা থেকে একটা ছোট একটা নদী আসছিল, এটা কি বলা হয় বাঙালি নদী। তিস্তা এবং যমুনা এবং বাঙালি নদী এই দুইটা একত্রিত হয়েছে বগুড়া শহরে, ঠিক আছে, বগুড়া শহরে। এরপরে পরবর্তীতে এটা কি যমুনা নামের সামনে আগাইছে। যমুনা যখন সামনে আগাইছে এখান থেকে আসছিল পদ্মা আসছে, ঠিক আছে। পদ্মা যমুনা একত্রিত হয়েছে কোন জায়গায় বলতো? গোয়ালন্দ রাজবাড়ির মধ্যে। আচ্ছা, এরপর এটা কি পদ্মা নামকরণ সামনে আগাইছে। এখন চলে আসি আমরা ওই আমার মেঘনার মধ্যে। মেঘনার মধ্যে কি ছিল? বরাক নদী থেকে সুরমা কুশিয়ারা তৈরি ছিল। সুরমা কুশিয়ারা মিলিত হবে কোথায়? আজমিরিগঞ্জের মধ্যে। সিলেটের হবিগঞ্জের আজমিরিগঞ্জের মধ্যে মিলিত হবে। আজমিরিগঞ্জের পরে মিলিত হওয়ার পরে এটা কি হয়? প্রথমে কি নাম থাকে বলতো? কালনী নাম থাকে। এরপর এটা আবার কি হয়? মেঘনা নামকরণ করে থাকে। মেঘনা পরবর্তীতে আমার এখান থেকে কি আসছিল বলতো? পুরাতন ব্রহ্মপুত্র। এটার সাথে মিলিত হয়ে কি হবে? ভৈরব বাজারে মিলিত হবে। এরপর এটাকে মেঘনা নামকরণ করে নিচে থেকে নামবে। মেঘনা পরবর্তীতে পদ্মার সাথে কোথায় মিলিত হবে? চাঁদপুরে মিলিত হবে, ঠিক আছে। চাঁদপুরে মিলিত হয়ে মেঘনা নামকরণ করে আমার কোথায় বলতো? আমার ওই যে বঙ্গোপসাগরের মধ্যে পতিত হচ্ছে। চলে আসি আমরা কর্ণফুলী। মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী তৈরি হচ্ছে, রাঙামাটির মধ্যে ঢুকছে। ঢুকার পরবর্তীতে বাংলাদেশি উৎপন্ন বাংলাদেশি শেষ হালদা নদীর সাথে মিলিত হচ্ছে কোথায় বলতো? আমার কালুরঘাটে। কোথায় বলতো? কালুরঘাটে মিলিত হয় কর্ণফুলী নামকরণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পড়ানো হয়ে গেছে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী। বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিবা, কি পাঠিয়ে দিবা? তোমার কুলিরে পাঠিয়ে দিবা, ঠিক আছে। তাহলে কুলিক পাঠিয়ে দিছো, ঠিক আছে, ভারতে চলে গেছে। ভারত থেকে বাংলাদেশ আসছে মহানাপুটা, ঠিক আছে, মহানন্দা, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন, ঠিক আছে। আচ্ছা, এখন নদী সংক্রান্ত দুঃখ, কি কি দুঃখ আছে দেখো। যদি বলা হয় বাংলার দুঃখ, দামোদর নদী। দামোদর নদী হচ্ছে বাংলার দুঃখ, বাংলার দুঃখ বলা হয়। ঢাকার দুঃখ কাকে বলছিলাম? বুড়িগঙ্গা। কুমিল্লার দুঃখ কি? গোমতী নদী। এগুলো পড়ানো হয়ে গেছে, তাই না? আচ্ছা, খাগড়াছড়ির দুঃখ হচ্ছে যে চেঙ্গি ভ্যালি। এটা একটু মনে রাখার চেষ্টা করবা, চেঙ্গি ভ্যালি, চেঙ্গি ভ্যালি। চট্টগ্রামের দুঃখ চাকতাই খাল, তেমন বেশি ইম্পর্টেন্ট না। চীনের দুঃখ হোয়াংহো, এটা তো সবাই পারো, তাই না? পারা উচিত। চীনের দুঃখ হচ্ছে হোয়াংহো, এটা বাংলাদেশের নদ নদী না, চীনের নদী, তাই একটু মনে রাখবা। হোয়াংহো হচ্ছে চীনের দুঃখ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে নদী সংক্রান্ত দুঃখ। চলে আসি নদ নদীর পূর্ব নাম। আগে কি নাম ছিল, এখন বর্তমানে কি নাম দেখো। পদ্মার পূর্ব নাম ছিল কীর্তিনাশা। একটা গান আছে, এটা কি তোমরা শুনছো? সর্বনাশা পদ্মা নদী, সর্বনাশা পদ্মা নদী। তাহলে কি নাশা শব্দটা কোষার মধ্যে থাকবে? তোমার নাশা শব্দ থাকবে পদ্মার মধ্যে। তাহলে মনে রাখবো সর্বনাশা পদ্মা নদী। তার মানে কি কীর্তিনাশা পদ্মা নদী, কীর্তিনাশা পদ্মা নদী। এই কীর্তিনাশা ভারতের মধ্যে কি নামে ছিল? গঙ্গা বা নলিনী, গঙ্গা বা নলিনী নাম ছিল। ওকে, আচ্ছা দেখো, এরপর যমুনা, তাই না? এই যমুনা দেখো পূর্ব আগে নাম ছিল হচ্ছে জোনাই। এটা বুঝতে পারো, জ থাকবে, ঠিক আছে। যমুনা জোনাই, যমুনা জোনাই, জ। ওকে, আচ্ছা। বুড়িগঙ্গা, আচ্ছা এটা মনে রাখবা, বুড়িগঙ্গা, বুড়ি হচ্ছে যে বারবার দোল খাইতে পছন্দ করে, ঠিক আছে। এই বুড়িগঙ্গার আগের নাম ছিল ধোলাই। বুড়ি কি? দোল খাইতে পছন্দ করে, তাহলে এর আগের নাম কি ছিল? বুড়িগঙ্গা ধোলাই, বুড়িগঙ্গা ধোলাই। আচ্ছা, এরপর ব্রহ্মপুত্র, এর আগের নাম ছিল লৌহিত্র। এটাই ভাই মনে রাখতে পারো, লৌহপুত্র, লৌহপুত্র, ঠিক আছে, লৌহপুত্র, লৌহপুত্র, ঠিক আছে, লোহার পুত্র। ব্রহ্মপুত্র, লৌহিত্য, ঠিক আছে। এইগুলো ছিল নদীর পূর্ব নাম। এখন এগুলার একটু রিভিশন দিয়ে দিই, চলো। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী। আচ্ছা, আন্তঃসীমান্ত নদী বলতে আমরা কি বুঝি? যেই নদীটা কি বলতো দুইটা দেশে অবস্থিত, দুইটা দেশের মধ্যে কি আছে মানে প্রবেশ মানে অবস্থান করতেছে, সেটাকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। কয়টা আছে বলতো বাংলাদেশে? 57টা। তার মধ্যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে, ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে মধ্যবর্তী আছে কয়টা বলতো? 54টা। বাংলাদেশ এবং মায়ানমার আছে 3টা, সাঙ্গু, নাফ, মাতামুহুরি। সাঙ্গু, নাফ, মাতামুহুরি। তার মধ্যে সাঙ্গু, নাফ কি আরাকান পর্বত থেকে তৈরি ছিল, আর মাতামুহুরি কি বলতো বাংলাদেশে তৈরি হয়েছিল। ওকে, আচ্ছা। এরপর সীমান্ত নদী, যেই নদীটা কি বলতো দুইটা দেশের বর্ডার বরাবর থাকবে, সেটাকে বলা হয় সীমান্ত নদী। বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত নদী হারিয়াভাঙ্গা কোথায় ছিল? যে সাতক্ষীরার মধ্যে ছিল, তাই না? বাংলাদেশ মায়ানমারের সীমান্ত নদী কত? নাফ নদী, যেটা কি কক্সবাজার হয়ে ভিতরে ঢুকছে, তাই না? কক্সবাজারের মধ্যে সীমান্ত রক্ষা করছে। ওকে, এই গেল সীমান্ত নদী। এখন আমরা নদী সম্পর্কে কিছু কিছু তথ্য, এই যে 13টা তথ্য আছে না, এতটুকুই পড়ো, ঠিক আছে। এগুলো একটু পড়তে হবে অবশ্যই, এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে, বিসিএস এ আসছে, তারপর ডিউতে আসছে, তো এইগুলো কিছু মিলে লেখা আছে, একটু পড়বো আমরা, চলো দেখি। প্রথমে বলা হয় বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী কোনটা বলতো? কর্ণফুলী, পড়ানো হয়ে গেছে, তাই না? কর্ণফুলী বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী। আর যদি বলে এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র কোনটা? হালদা। এই হালদায় কিন্তু কর্ণফুলীর সাথে মিলিত হয়েছিল কোথায় বলতো? আমার কালুরঘাটে, কালুরঘাটে। ওকে, আচ্ছা। এশিয়ার বৃহত্তম, এটা তোমরা আগেই পারতাম। বাংলাদেশে উৎপন্ন, বাংলাদেশে শেষ,
এই নদী হচ্ছে যে হালদা, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে কি হবে বলতো, হালদাই হবে। আচ্ছা, এরপরে যদি মনে করো হালদা অপশনে না থাকে, ঠিক আছে, তখন তুমি কি দাগাবো বলতো, সাঙ্গু দাগাইতে পারো অথবা কি বলতো মাথামুড়ি দাগাইতে পারো। এখন বলতে পারো যে এগুলো কিন্তু এক্সাক্ট অ্যান্সার না, কিন্তু মানে চাকরি পরীক্ষার ক্ষেত্রে, ভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে হালদা না থেকে সাঙ্গু দিয়ে দিছে অনেক সময়, অনেক সময় কি বলতো মাথামুড়ি দিয়ে দিছে। এই জন্য কি করছি ভাইয়া লিখে রাখছি যেন তোমরা ঝামেলায় না পড়ো। হালদা থাকলে তো হালদাই দিবা, এটা তো আসল অ্যান্সার, ঠিক আছে। অথবা কি দিবা, সাঙ্গু অথবা মাথামুড়ি দিতে পারো, ঠিক আছে। তাহলে হালদা মনে রাখবে একটু। আমরা চলে আসি আমরা, দেখো ব্যক্তির নামে নদী, একজন মানুষ তার নামে একটা নদীর নামকরণ করছি, কি বলতো, রূপসা। এই নদীর কি বলতো, রূপসা। রূপসা কোথায় থাকে বলতো, খুলনায়। খুলনার মধ্যে রূপসা নদী আছে, তাই না, খুলনার রূপসা নদী ব্যক্তির নামে পরিচিত নদী। এরপর হচ্ছে নদীর নামে আমরা জেলার নামকরণ করছি। ফেনী যে নদীটা আছে, ঠিক আছে, এই ফেনী নদীর নাম অনুযায়ী আমরা কি করছি, ফেনী জেলা নামকরণ করছি। তাহলে এটা হচ্ছে নদীর নামে জেলা। আচ্ছা, পশ্চিমা বাহিনীর নদী, আগে পরে ফলাইছিলাম মনে আছে, বিল ডাকাতিয়া, খুলনার মধ্যে যেটা থাকবে বিল ডাকাতিয়া, এটা কি বলতো, পশ্চিমা বাহিনীর নদী। ওকে, বিল ডাকাতিয়া। উত্তরাঞ্চলের লাইফলাইন তিস্তা, কারণ এটার কারণে কি হচ্ছে তোমার উত্তরাঞ্চলের মধ্যে কি হচ্ছে বলতো, বন্যা হচ্ছে। পশ্চিমাঞ্চলের লাইফলাইন হচ্ছে গড়াই, পশ্চিমাঞ্চলের লাইফলাইন। ওকে, আচ্ছা, মনে রাখবো যততম বৃহত্তম জিনিসটা আছে, যেমন গভীরতম, প্রশস্ততম, নাব্যতম, এটা কি বলতো, মেঘনা, ঠিক আছে। যদি বলা হয় দীর্ঘতম নদী কোনটা, এটা হচ্ছে বর্তমানে পদ্মা, কিন্তু আগে কি বলা হয়তো বলতো, মেঘনা বলা হয়তো। যদি পদ্মা অপশন যদি না থাকে তাহলে কি দাগাবা, মেঘনা দাগাবা। ওকে, আচ্ছা, তাহলে বর্তমানে দীর্ঘতম নদী আছে পদ্মা। যদি বলা হয় বাংলাদেশের ক্ষুদ্রতম নদী কোনটা, বর্তমানে হচ্ছে যে গাঙ্গিনা, বর্তমানে গাঙ্গিনা। আগে বলা হতো কোনটা বলতো, গোবরা বলতো, আগে হচ্ছে গোবরা। তাহলে দুইটাই মনে রাখবার চেষ্টা করবা। ওকে, যদি গাঙ্গিনা থাকে তাহলে কি দাগাবা, গোবরা দাগাবা। এখন বর্তমানে কোনটা সবচেয়ে ছোট, গাঙ্গিনা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম নদী। সবচেয়ে বেশি চর দেখা যায় কোথায় বলতো, যমুনা নদীতে। তোমরা যদি যমুনা ব্রিজটা ক্রস করে দেখবে অনেকগুলো চর পাওয়া যাবে, ঠিক আছে। এইভাবে একটু মনে রাখবার চেষ্টা করবা, সবচেয়ে বেশি চর থাকবে কোথায়, যমুনা নদীতে। আর যদি বলা হয় বাংলাদেশের কোন জেলার মধ্যে সবচেয়ে বেশি নদী থাকবে, এটা হচ্ছে সুনামগঞ্জ জেলা। প্রায় 97টা নদী আছে বলতো সুনামগঞ্জ জেলার মধ্যে। ওকে, আচ্ছা, এরপর বলা আছে লিভিং এন্টিটি। লিভিং এন্টিটি বলছে, এটা বলা হয় যে যেটা হচ্ছে জীবন্ত বলা হয়। কোন নদীটাকে জীবন্ত বলা হয়, তুরাগ নদীকে জীবন্ত বলা হয় লিভিং এন্টিটি। বর্তমানে ফার্স্ট লিভিং এন্টিটি হিসেবে তুরাগ নদীকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আচ্ছা, নদী গবেষণা কেন্দ্র কোথায় বলতো, বাংলাদেশে হারুকান্দি, ফরিদপুর। হারুকান্দি, ফরিদপুরে হচ্ছে বাংলাদেশ নদী গবেষণা কেন্দ্র। আচ্ছা, তো এই ইনফরমেশনগুলো জানলেই ইনশাল্লাহ তোমার মোটামুটি নদী সম্পর্কিত যত ইনফরমেশন আছে কভার হয়ে যাবে। ওকে, তো কি করতে হবে, একবার একটু ভাইয়ের ক্লাসটা দেখে বইটা খুলবা, স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। এই স্লাইডটা দেখে দেখে একবার একটু পড়ে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে। তা আশা করি উপকার দিবে, পড়ে ফেলো। আসলে এই যে মানে জিকে এগুলোর ক্লাসগুলো নিচ্ছি হচ্ছে যে আমি ময়মনসিংহে অফলাইনে কিছু আমি ব্যাচ পড়াচ্ছি। তো ওদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ার পরে এই জিকের এত বড় বড় ক্লাসগুলো নেওয়াটা খুব টাফ হয়ে যায়। তো ওদেরও সুবিধা হয়ে যাবে, তার সাথে সাথে যেন তোমাদেরও সুবিধা হয়, তাই এটা ফ্রি ইউটিউবের মধ্যে ক্লাসগুলো দিয়ে দিচ্ছি। তো সামনে আরও জিকে ইংলিশের হয়তো বা ক্লাস নিতে পারি, তো দেখবা ইনশাল্লাহ। আর পড়াটাকে একটু গুছাই ফেলো এই সময়টার মধ্যে। ওকে, আচ্ছা, উইশ ইউ অল দ্য বেস্ট। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।